ভাবুন তো ১৯৭১ সাল, চারদিকে মুক্তিযুদ্ধের থমথমে ভয়ঙ্কর একটা পরিবেশ, আর তার ওপর টানা ৩ দিন ধরে চলছে মুষলধারে বৃষ্টি। অন্ধকার, বিষণ্ণ আর আতঙ্কে ঘেরা ঢাকা শহরের ঠিক এমন একটা দিনের গল্প দিয়েই আজ আমরা শুরু করতে যাচ্ছি। আজ আমরা কথা বলবো প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের লেখা মাস্টারপিস রেইনকোট নিয়ে। এটা শুধু সে সময়ের কোনো দলিল নয়, বরং মানুষের মনের ভেতরকার অবিশ্বাস্য এক পরিবর্তনের গল্প। তো চলুন আর দেরি না করে সরাসরি এই রোমাঞ্চকর গল্পের ভেতরে ঢুকে পড়ি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কিভাবে একটা সাধারণ বৃষ্টির পোশাক মানে একটা রেইনকোট একদম চরম ভীতু আর আত্মকেন্দ্রিক একজন মানুষকে পরম সাহসী এক ব্যক্তিতে বদলে দিতে পারে? এই গল্পের পুরো ম্যাজিকটাই কিন্তু এখানে। আমরা এমন একজনের জার্নি দেখতে যাচ্ছি যে কিনা যুদ্ধের নাম শুনলেই ভয়ে রীতিমতো গুটিয়ে থাকত, কিন্তু গল্পের শেষে এই মানুষটারই এমন একটা রূপ আমরা দেখব যা আপনাকে আক্ষরিক অর্থেই চমকে দেবে। ১ নম্বর পয়েন্ট, আমাদের ভীতু শিক্ষক নুরুল হুদা। তো আমাদের এই প্রধান চরিত্র নুরুল হুদা সাহেব হলেন কলেজের কেমিস্ট্রি লেকচারার। মানুষটা এতটাই ভীতু যে মিলিটারির ভয়ে এর মধ্যেই উনি চারবার বাসা বদলে ফেলেছেন। বাইরে যখন টানা ৩ দিনের প্রবল বৃষ্টি চলছে, উনি তখন দিব্যি বিছানায় শুয়ে আরাম করছিলেন। ভাবছিলেন, যাক বাবা, এই দুর্যোগের দিনে অন্তত বাইরে যাওয়ার কোনো প্যারা নেই। ইংরেজিতে একটা কথা আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। নুরুল হুদাও ভেবেছিলেন এই বৃষ্টির দোহাই দিয়ে পৃথিবীর সব ভয়ঙ্কর জিনিস থেকে বিছানায় লুকিয়ে থাকবেন। কিন্তু নিয়তির প্ল্যান ছিল একদম অন্যরকম। উনার এই আরাম খুব বেশিক্ষণ টিকল না। জানেন, কলেজের স্টাফ রুমে শিক্ষকদের মধ্যে ফিসফিস করে দারুণ একটা ব্যাপার নিয়ে আলোচনা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার হাড় কাঁপানো শীত, বা যাকে বলা হতো জেনারেল উইন্টার, সেটা যেমন হিটলারের বাহিনীকে হারাতে সাহায্য করেছিল, ঠিক তেমনি বাংলাদেশের এই তুমুল বর্ষা বা জেনারেল মনসুন যেন প্রকৃতির নিজের সেনাপতি হয়ে বাংলার মুক্তিযোদ্ধাদের সাহায্য করছে। বৃষ্টির কাদায় পাকিস্তানি মিলিটারিদের যখন চলাফেরা করতেই না বিশ্বাস উঠছে, আমাদের মুক্তিযোদ্ধারা তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমুল আক্রমণ চালাচ্ছে। ২ নম্বর, গেরিলা আক্রমণ ও তলব। ওই যে বিছানায় শুয়ে আরাম করছিলেন, ঠিক তখনই হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে কড়া নাড়ার শব্দ। নুরুল হুদা তো ভয়ে রীতিমতো কাঁপতে কাঁপতে বিভিন্ন সূরা পড়া শুরু করে দিলেন। দরজা খুলে দেখেন, ভাগ্যিস মিলিটারি নয়, দাঁড়িয়ে আছে কলেজের পিয়ন ইসাহাক মিয়া। কিন্তু সে চরম এক আতঙ্কের খবর নিয়ে এসেছে। শহরে নাকি গেরিলা আক্রমণ শুরু হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা, যাদের পাকিস্তানিরা বলতো মিসক্রিয়ান্ট, তারা কলেজের সামনে ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে আর প্রিন্সিপালের গেটে রীতিমতো গ্রেনেড ছুঁড়েছে। আর ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই নুরুল হুদাকে এক্ষুনি এই মুহূর্তেই কলেজে তলব করা হয়েছে। ভাবুন তো, একজন চরম ভীতু মানুষের জন্য এর চেয়ে আতঙ্কের আর কি হতে পারে? কলেজে যাওয়ার আগে আপনাদের একটু সেই কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ সম্পর্কে বলে রাখি। এই লোকটা ছিল পাকিস্তানি মিলিটারিদের কট্টর সমর্থক। সে মনে করত পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনারগুলো একদম গুড়িয়ে দিতে হবে, কারণ তার ভাষায় এই শহীদ মিনারগুলো হল পাকিস্তানের শরীরের কাঁটা, একটা আনঅথরাইজড কনস্ট্রাকশন, যা কিনা বাঙালিদের জাতীয়তাবাদের প্রেরণা যোগায়। বুঝতে পারছেন তো? ঠিক এমন একটা শ্বাসরুদ্ধকর আর ভীতিকর পরিবেশের কেন্দ্রেই এখন নুরুল হুদাকে যেতে হবে। ৩ নম্বর, রেইনকোটের সেই জাদুকরি ওম। বাইরে তখন তুমুল বৃষ্টি। উপায় না দেখে নুরুল হুদা তার স্ত্রী আসমার দেওয়া একটা রেইনকোট গায়ে জড়িয়ে নেন। এই রেইনকোটটা ছিল আসমার ভাই মিন্টুর, আর মিন্টুকে জানেন, একজন অকুতভয়ে মুক্তিযোদ্ধা। তো রেইনকোটটা গায়ে জড়ানোর সাথে সাথেই নুরুল হুদার অদ্ভুত এক জাদুকরী অনুভূতি হয়। তার মনে হয়, আহ, কি সুন্দর ওম, মানে কি দারুণ একটা উষ্ণতা। আসলে এই ওম তো শুধু কাপড়ের কোনো উষ্ণতা ছিল না, এটা ছিল একজন মুক্তিযোদ্ধার সাহস, তেজ আর দেশপ্রেমের উত্তাপ। যেই নুরুল হুদা একটু আগেও ভয়ে কাঁপছিলেন, এই রেইনকোটটা গায়ে দেওয়ার সাথে সাথে তার ভেতরে যেন অদ্ভুত এক পরিবর্তন শুরু হতে থাকে। তার শারীরিক আর মানসিক এক অভূতপূর্ব রূপান্তর ঘটতে শুরু করে। এই বৃষ্টির সকাল পর্যন্ত পৌঁছানোর পেছনের ঘটনাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। ২৩শে জুন মিন্টু যুদ্ধে চলে যায়, আর তারপর থেকেই নুরুল হুদা সবসময় তটস্থ থাকতেন। এদিকে আবার এপ্রিলে কলেজের পিয়ন ইসহাক মিয়া প্রভাব খাটিয়ে বাংলা বলা ছেড়ে দিয়ে উর্দু বলা শুরু করে। মানে চারপাশ থেকে পরিস্থিতি যেন নুরুল হুদাকে ধীরে ধীরে চেপে ধরছিল। আর সবশেষে এই বৃষ্টির সকালে মিন্টুর ওই রেইনকোট গায়ে ঝরানোর মাধ্যমেই শুরু হয় আমাদের গল্পের আসল মোড়। ৪ নম্বর সেকশন, রূপান্তর ও সাহসের সঞ্চার। রেইনকোট পরে নুরুল হুদা যখন বাসে উঠলেন, তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। তার ভেতরের সমস্ত ভয় যেন ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। তার হাঁটার ভঙ্গি এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে তা দেখে বাসের পকেটমার আর তল্লাশি করতে ওঠা মিলিটারি অফিসারও রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ে।
বাস থেকে নেমে তিনি যখন কলেজের দিকে এগোচ্ছেন তখন সবচেয়ে বড় প্রশ্নটা আসে, মিলিটারি ক্যাম্পে নুরুল হুদার জন্য আসলে কি অপেক্ষা করছে। আপনারা যদি এ ধরনের আরও সুন্দর গল্প পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের নাম বাংলা ভাই। 5 নম্বর, মিলিটারি ক্যাম্পে চরম পরীক্ষা। কলেজে পৌঁছাতেই নুরুল হুদাকে অন্ধকার একটা জিমনেশিয়ামে নিয়ে জেরা শুরু হয়। মিলিটারিদের সন্দেহের কারণটা শুনবেন। কিছুদিন আগে কলেজের জন্য কিছু আলমারি কেনা হয়েছিল, আর সেগুলো বয়ে এনেছিল ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা। আলমারি রাখার সময় নুরুল হুদা নাকি তাদের সাথে কথাও বলেছিলেন। ব্যাস, মিলিটারিদের সন্দেহ নুরুল হুদাও তাদের গুপ্তচর এবং তিনি সব জানেন। মিলিটারিরা যখন তাকে জানায় যে ধরা পড়া মুক্তিযোদ্ধারা নুরুল হুদার নাম বলেছে, ঠিক তখনই গল্পের সবচেয়ে ড্রামাটিক মোমেন্টটা তৈরি হয়। স্বাভাবিক অবস্থায় নুরুল হুদার তো ভয়ে কেঁদে ফেলার কথা ছিল, তাই না? কিন্তু তিনি কি অনুভব করলেন জানেন? তিনি মনে মনে বলে উঠলেন, আমার নাম বলেছে। একটু ভাবুন, তার ভেতরে ভয়ের বদলে জন্ম নিল এক বিশাল অহংকার, এক অদ্ভুত গোপন আনন্দ। দেশের শ্রেষ্ঠ সন্তানেরা, ওই অকুতভয় মুক্তিযোদ্ধারা তাকে তাদের নিজেদের একজন বলে স্বীকৃতি দিয়েছে। এর চেয়ে গর্বের আর কি হতে পারে তার কাছে? মুক্তিযোদ্ধাদের আস্তানা জানার জন্য মিলিটারিরা এরপর তার উপর শুরু করে অমানবিক নির্যাতন। সপাং সপাং করে চাবুক পড়তে থাকে তার পিঠে, কিন্তু রেইনকোটের সেই জাদুকরী ওম, সেই আদর্শিক উষ্ণতা তখন নুরুল হুদার শিরায় শিরায় বইছে। তিনি কিছুতেই মুক্তিযোদ্ধাদের ঠিকানা বলে দিতে রাজি হন না, এমনকি তিনি যে কিছুই জানেন না সেটাও স্বীকার করেন না। মিলিটারির ওই ভয়ঙ্কর চাবুকের আঘাত তার কাছে তখন মনে হতে থাকে নিছক মশার কামড়ের মতো, স্রেফ একটা উৎপাত। 6 নম্বর, গল্পের মূল কথা ও লেখক। কি অসাধারণ এক মানসিক শক্তির জয়, তাই না? এবার চলুন চট করে এই অসামান্য গল্পটির পেছনের কারিগর সম্পর্কে একটু জেনে নিই। গল্পের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস মাত্র 54 বছর বয়সে ক্যান্সারে মারা যান। তিনি খুব বেশি লেখেননি ঠিকই, কিন্তু যা লিখেছেন তা বাংলা সাহিত্যের একদম অমূল্য সম্পদ। তার বিখ্যাত দুটো উপন্যাস হল চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। আর উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে দোজখের ওম এবং 1995 সালে প্রকাশিত এই রেইনকোট। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই তথ্যগুলো কিন্তু একদম মুখস্থ করে রাখা প্রয়োজন। পরিশেষে এটাই বলা যায়, রেইনকোট তো কেবল একটা সাধারণ পোশাক নয়, এটা দেশপ্রেম আর অদম্য সাহসের প্রতীক। মিন্টুর ওই রেইনকোটটা গায়ে জড়িয়েই নুরুল হুদা নিজের ভেতরের ঘুমিয়ে থাকা সাহসিকতাকে জাগিয়ে তুলেছিলেন। গল্পের শেষে তার যে পরিণতি হোক না কেন, তিনি হয়ে উঠেছিলেন একদম অবিচল একজন দেশপ্রেমিক। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের সবার ভেতরেই কি এমন একটা রেইনকোট লুকিয়ে নেই, যা শুধু একটু উষ্ণতার অপেক্ষায় আছে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের আরও গল্প পেতে বাংলা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।